তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। ভালোবাসার মরশুমে আজকের গল্প ভালোবাসার পরশ। গল্প পাঠে এবং গল্পের লেখিকা আমি আপনাদের বন্ধু অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে প্রীতম। এই গল্পে ব্যবহৃত সমস্ত চরিত্র, ঘটনা, স্থান এবং সময় কাল্পনিক। এর সাথে বাস্তব ও সত্যের কোনো রকম সম্পর্ক নেই বা মিল নেই। যদি মিলে যায় তাহলে সেটা কাকতালীয়। এই গল্পটি 18 বছর বা তার বেশি বয়সের শ্রোতাদের জন্য, তাই এটি বাচ্চাদের জন্য নয়। কি বললে? লিভ টুগেদার? হ্যাঁ, এমন ভাব করছো যেন শব্দটা শোনোইনি কোনোদিন। শুনবো না কেন? কিন্তু আমরা কোনোদিন এই বিষয়টা নিয়ে আলোচনা করব এটা তো কোনোদিন ভাবিনি। কোনোদিন ভাবনি তার মানে তো এই নয় যে ভবিষ্যতেও ভাববো না। তোর এই সেকেলে চিন্তা ভাবনাগুলো না একটু ছেড়ে এবার একটু স্মার্ট হওয়ার চেষ্টা কর। বন থেকে বাঘ তুলে আনা যায়, কিন্তু ওই বাঘের মন থেকে না বন তুলে ফেলে দেওয়া যায় না। তুই সেই বকুলতলাতেই পড়ে আছিস। গ্রো আপ ইয়ার। আর কতদিন এভাবে মিডল ক্লাস মেন্টালিটি মেনটেন করবি? মাস গেলে 40,000 টাকা মাইনে পাচ্ছিস, কত বড় একটা এমএনসিতে চাকরি করছিস, তাও এরকম বোকা বোকা বিহেভ করছিস। বোকা বোকা বিহেভ করছি আমি? কেন, তোমার মনে নেই? ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় তোমার হাতটা একবার ধরেছিলাম বলে তুমি এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়েছিলে। সব সময় তোমার মনে হতো যে আমাদের আত্মীয় স্বজন, আশেপাশের লোকজন কি ভাববে। আর এখন এত বড় একটা ডিসিশন কি ভেবে নিচ্ছ তুমি? একবারও ভেবেছ জেঠু জেঠিমা জানতে পারলে কি ভাববেন? আমার বাবা মাকে তো তুমি কোনোদিন পরোয়াও করো না, অন্তত নিজের পরিবারের কথা ভাববে তো। এই শোনো, ন্যাকা ন্যাকা জ্ঞান দিও না প্লিজ। কলকাতাতে এসেও তোমার কোনো উন্নতি হলো না। সেই বেহেনজি টাইপ, সালোয়ার কামিজ, শাড়ি, জাস্ট ইম্পসিবল। তবু মেনে নিয়েছি, কিন্তু লিভ টুগেদারের ডিসিশনটা আমি কোনোভাবেই চেঞ্জ করতে চাই না। বিয়ের আগে আমরা একে অপরের সাথে কমফোর্টেবল কিনা সেটা আমি বুঝে নিতে চাই। না হলে তো কথায় কথায় এখন মেয়েরা ডিভোর্স চায়। সেসব ঝুটঝামেলা আমি কোনোভাবেই নিতে চাই না। আসছি। আর হ্যাঁ, কাল সকালের মধ্যে উত্তর চাই। পজিটিভ উত্তর না পেলে বিয়ের চিন্তাটাও মাথা থেকে জাস্ট ঝেড়ে ফেলো। তোমার জন্য আমি বিদেশে সেটেল করার ব্যাপারটা কিন্তু স্যাক্রিফাইস করেছি, কিন্তু এই বিষয়টায় আমি কোনো রকম স্যাক্রিফাইস করতে রাজি নই। আন্ডারস্ট্যান্ড? নিজের ডিসিশনটা এক প্রকার অন্নপূর্ণার মুখের উপর ছুঁড়ে দিয়ে কফি শপের দরজাটা খুলে ঝড়ের গতিতে বাইরে বেরিয়ে গেল সৌম্যদীপ। ঝাপসা চোখে সেদিকেই তাকিয়ে রইল অন্নপূর্ণা। আরও বেশ কিছুক্ষণ কফি শপে ঠায় বসে রইল অন্নপূর্ণা। অন্নপূর্ণা মুখোপাধ্যায় হুগলির বকুলতলা নামক গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে অন্নপূর্ণা। বাবার আদরের অনু। সৌম্যদীপ আর অনু একই গ্রামের ছেলে মেয়ে, একসাথেই পড়াশোনা। একসাথে বড় হতে হতে ওদের বন্ধুত্বের সম্পর্কের সমীকরণটাও বদলে গেছে। বর্তমানে ওরা প্রেমিক প্রেমিকা। স্কুলে পড়তে পড়তে ভালো লাগাটা দুপক্ষেরই ছিল। কলেজে সেটা বেশ মজবুত হয়েছিল। কলকাতার নামকরা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে একসাথে অ্যাডমিশন নিয়েছিল ওরা। তারপর কলেজ ক্যাম্পাসিংয়ে চাকরি। আলাদা আলাদা কোম্পানি হলেও চত্বরটা সেক্টর 5। চাকরি পাওয়ার পর দুটি মেয়ের সঙ্গে একটি ফ্ল্যাট শেয়ার করে থাকত অন্নপূর্ণা।
সৌম্যদীপের বাবা সৌম্যদীপ কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতায় ফ্ল্যাট কিনে দিয়েছেন। সেখানে একাই থাকে সৌম্যদীপ। বন্ধুবান্ধব মহলে অন্নপূর্ণা এবং সৌম্যদীপের কেমিস্ট্রি দেখে সবাই রীতিমতো হিংসে করে। বর্তমান যুগে দীর্ঘদিন সম্পর্ক টিকিয়ে রাখা খুব একটা তো মুখের কথা নয়, কি বলুন? তবে সেক্ষেত্রে দেখতে গেলে সৌম্যদীপ এবং অন্নপূর্ণার সম্পর্কে অন্নপূর্ণার স্যাক্রিফাইসটাই সব থেকে বেশি। কলেজের থার্ড ইয়ারের পর সৌম্যদীপের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে থাকে অন্নপূর্ণা। মাত্রাতিরিক্ত টাকা পয়সা হাতে এসে যায় সৌম্যদীপের। এই টাকার উৎস জানতে চাইলে কোনো সদুত্তর কোনোদিনই পায়নি অন্নপূর্ণা। এছাড়াও পরিবর্তন হয়েছিল সৌম্যদীপের পছন্দ অপছন্দেরও। যে সৌম্যদীপ ওকে শাড়িতে দেখবে বলে অপেক্ষা করে থাকত সরস্বতী পুজো পর্যন্ত, সেই সৌম্যদীপ এখন অন্নপূর্ণার পোশাক আশাক নিয়ে নিত্যদিন মন্তব্য করে। শুধু তাই নয়, বন্ধু বান্ধবদের সামনে রীতিমতো ব্যঙ্গ বিদ্রুপ পর্যন্ত করে। ওয়েস্টার্ন পোশাকে একদমই কমফোর্টেবল নয় অন্নপূর্ণা। সাবেকি পোশাক, পরিমিত মেকআপ, এটাই তার পছন্দ। খুব অসাধারণ না হলেও অন্নপূর্ণার মিষ্টি লক্ষ্মীমন্ত মুখটা দেখলে যে কেউ মুগ্ধ না হয়ে পারবে না। অন্নপূর্ণা নামে শুধু নয়, ঘরকন্যার কাজেও মা অন্নপূর্ণা। যেমন সুন্দর হাতের রান্না, তেমন সুন্দর তার পরিবেশনা। একটা সময় এই অন্নপূর্ণার হাতের তৈরি নাড়ু, নিমকি ভীষণ পছন্দ ছিল সৌম্যদীপের। আর এখন সৌম্যদীপ ওসব কিছু খায় না। এসব কিছু ব্যাকডেটেড লাগে সৌম্যদীপের। সারা রাত চোখের পাতা এক করতে পারল না অন্নপূর্ণা। কি করে মেনে নেবে সৌম্যদীপের এমন আবদার? জেঠু জেঠিমা বাবা মাকে না জানিয়ে এইরকম একটা ডিসিশন কি করে নেবে ও? যতই চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তবুও মাথার উপর গুরুজনেরা রয়েছেন। এর আগে যদিও সৌম্যদীপের অনেক জেদের কাছে নতি স্বীকার করতে হয়েছে অনুকে। না, এমনটা নয় যে বিয়ের আগে শারীরিক সম্পর্কে আপত্তি রয়েছে অনুর, কিন্তু তবুও এতগুলো বছর যখন অপেক্ষা করলো, আর 2 বছর অপেক্ষা করতে ক্ষতি কি? বাবার রিটায়ারমেন্টের পরেই বিয়ের কথা বলবে ও বাবাকে, তার আগে এত তাড়াহুড়ো করে? কলেজে পড়তে পড়তেই সৌম্যদীপের চাহিদা ক্রমশই বাড়তে শুরু করে। নিজের মনের সঙ্গে যুদ্ধ করে অনেকটাই কাছাকাছি আসতে দিয়েছে ও সৌম্যদীপকে, কিন্তু পুরোপুরি কখনোই নয়। মনে মনে বিয়ের পর ওদের জীবনের প্রথম রাতের অনেক স্বপ্ন দেখেছে অন্নপূর্ণা। কিছুতেই চায় না ও সেগুলো ভেঙে পড়ুক। শব্দ করে হোয়াটসঅ্যাপে সৌম্যর মেসেজ ঢুকল। আনসার। এই নিয়ে 4 বার না লিখে 4 বার মুছে ফেলল অন্নপূর্ণা। কি করে সৌম্যদীপকে না বলবে? ভীষণ ভালোবাসে ও সৌম্যদীপকে, সেই ছোট্ট থেকে। যখন ভালোবাসা শব্দটার অর্থই বুঝতো না ভালো করে, তবে থেকেই মন প্রাণ দিয়ে এই একটা মানুষকে কাছে টেনে নিয়েছে ও। কি বলতে চাইছিসটা কি? দেখো, আমি তো রাজি হচ্ছি একসঙ্গে থাকতে, শুধু এক ঘরে আমরা থাকবো না। তোমার ফ্ল্যাট তো 2 BHK। প্লিজ এইটুকু অন্তত তুমি ম্যানেজ করে নাও। তোমার সব কথা তো আমি মেনে নিলাম, আমার এইটুকু আবদার তুমি রাখবে না? প্লিজ সৌম্য, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, একটু হামি টামি তো চলবে নাকি? না সেটাতে উপোস? যা, অসভ্য। কাঁচের বয়াম 4টে, মুড়ির টিন 1টা, আর একটা চালের ড্রাম। আর হ্যাঁ, চাকি বেলুন। লিখছো তো? ও হ্যাঁ, আর একটা তো শিলনোড়াও চাই। কেন, ষষ্ঠী পাতবে? সব কিছুতেই তো নো এন্ট্রি টাঙিয়ে দিয়েছো, তাহলে আর ষষ্ঠী পুজো করার কি আছে বাবা? তুমি না একেবারে যা তা। আরে শিলনোড়া তো সর্ষে পোস্ত বাটার জন্য, ওই মিক্সিতে পোস্ত বাটা আমার একদম ভালো লাগে না। এই 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 ওয়েট ওয়েট, তুই বোকা বোকা রান্নাগুলো এখানে করবি নাকি? নো ওয়ে, তাহলে তো আমার ডায়েটের একেবারে 12টা বেজে যাবে রে। এত তেল মশলা, না না প্লিজ, তোর ইচ্ছে হলে নিজের জন্য রান্না কর। আমি ওই স্যান্ডউইচ আর বয়েলড ফুডেতেই সুখী। আর হ্যাঁ, আমি দুঃখিত, শিলনোড়া ফ্ল্যাটে অ্যালাউড নয়। আওয়াজ হলে কিন্তু কমপ্লেন আসবে।
ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপাতত এই কয়েকটা জিনিসেই হয়ে যাবে, বাদ বাকি তো সব আনা হয়েই গেছে। নতুন জায়গা, কিছুতেই ঘুম এলো না অনুর। তাই সকালের দিকে চোখটা লেগে গিয়েছিল। হঠাৎ ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে। তড়ি ঘড়ি ঘুম থেকে উঠে দরজা খুলতে দৌড়লো অনু। এই দাদা বাবু, তুমি কিন্তু প্রতিদিন দরজা খুলতে এরকম দেরি করলে কিন্তু। এই মরেছে, তুমি আবার কে বাপু? স্বপ্নদ্বীপ অ্যাপার্টমেন্টের 5টি ফ্ল্যাটে ঠিকই কাজ করে মিতা বৌদি। সৌম্যদীপ প্রতিদিন দরজা খুলতে দেরি করে, তাই অভ্যেস মতো কথাগুলো বলতে গিয়েই সামনে একটা মেয়েকে দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছিল মিতা বৌদি। আমতা আমতা করে উত্তর দিল অন্নপূর্ণা। অন্নপূর্ণা, আমি মানে আমি আসলে সৌম্যদীপের। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, গার্লফ্রেন্ড তাই তো? তা কি বলে ডাকবো, দিদিমণি না বৌদিমণি? অন্নপূর্ণা, এই নামেই ডেকো। এরপর আর কথা না বাড়িয়ে মিতা বৌদি কোমর বেঁধে তার প্রতিদিনের কাজে লেগে পড়ল। কাজ করতে করতেই বারবার চোখ আটকে যাচ্ছিল লক্ষ্মীমন্ত মেয়েটার মুখের দিকে। কি সুন্দর দেখতে মেয়েটাকে, শান্ত শিষ্ট, একেবারে ঠাকুর ঠাকুর। কাজকর্মেও বেশ পটু। কি করে যে এই লম্পট ছেলেটার পাল্লায় পড়ল, ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল মিতা। হঠাৎই গলার আওয়াজে ধ্যান ভাঙল। মিতাদি, তোমার চাটা এখানে রাখলাম, খেয়ে নিয়ে বাকি কাজগুলো করো, ঠান্ডা হয়ে যাবে কিন্তু। চা? আশ্চর্য হয়ে গেল মিতা বৌদি। এত বছর বিভিন্ন ফ্ল্যাটে কাজ করার অভিজ্ঞতায় যে চেয়ে ওকে কেউ চা করে খাওয়াতে চেয়েছে এই প্রথম। সবাই নিজের কাজটি বুঝে নিয়ে খেয়ে দিয়ে দেয়। মিতাও তেমনি, মন দিয়ে কাজ করে না, দায় সারা কাজ করে বেরিয়ে পড়ে। ড্রয়িং রুম থেকে হাসাহাসির শব্দ পেয়ে ঘুমটা ভেঙে গেল সৌম্যদীপের। অনু, এই অনু। এই মরেছে দিদিমণি গো, দাদা বাবুর বোধহয় ঘুম ভেঙে গেছে। তুমি যাও তুমি যাও, আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল এসে কালকে আবার সব কাজ করে দেবো, তুমি একদম চিন্তা করো না। আর শোনো, তোমার বাজার দোকান যা দরকার আমি কিন্তু সব করে দেব। আচ্ছা ঠিক আছে, দরজাটা বন্ধ করে দাও গো। দরজাটা বন্ধ করে বেডরুমে যতক্ষণে এলো অন্নপূর্ণা, ততক্ষণে বাথরুমে ঢুকে গিয়েছে সৌম্যদীপ। তাড়াহুড়ো করে বিছানাটা গুছোতে শুরু করলো অন্নপূর্ণা। এই কি ব্যাপার, এত হাসাহাসি করছিলে কার সাথে? আরে ওই মিতাদি, যা হাসির কথা বলে না, আমি তো হাসতে হাসতেই শেষ। আরে শোনো না কি হয়েছে, ওই বাড়ির ফ্ল্যাটে। এই এক মিনিট, এই তুমি এতক্ষণ ধরে বসে বসে ওই কাজের মহিলাটার সাথে আড্ডা দিচ্ছিলে? ও এম জি, তোমার রুচিটা দিন দিন এতটা নিচে নেমে গেছে অন্নপূর্ণা। একটা কাজের লোককে শেষে মাথায় তুলে নাচছো। আরে আমি তো জাস্ট ভাবতেও পাচ্ছি না, ডিসকাস্টিং। প্লিজ সৌম্য, এই ভাষায় কথা বলো না। ওরাও তো মানুষ, ভিক্ষে করে তো খাচ্ছে না, রীতিমতো পরিশ্রম করে রোজগার করছে, তোমার আমার মতোই। এই শোনো, তুমি নিজেকে ওদের সাথে মিশিয়ে দিতে পারো, সমস্যা নেই। আমাকে এতটা নিচে নামিও না প্লিজ। আমি অফিস যাচ্ছি, ওখানে ব্রেকফাস্ট করব, এক্সট্রা চাবি তোমার কাছে আছে, যা ভালো বোঝো করো। সৌম্যদীপ ঘর থেকে বেরিয়ে যেতেই চোখটা জলে ভরে উঠল অন্নপূর্ণার। ভেবেছিল সকালে একটু লুচি করবে, না আর ভালো লাগছে না, যা হোক একটু ভাতে ভাত করে খেয়ে অফিস বেরিয়ে যাবে। তা দিদিমণি, তোমার বাড়ির জন্য মন কেমন করে না? করে তো, কিন্তু কি করব বলো মিতাদি, অফিসে যে একদম ছুটি নেই, কি করে বাড়ি যাব? আহারে, ওই অফিসের হারামজাদাগুলো বোধহয় তোমায় ছুটি দিচ্ছে না। না, আমাকে একদিন তোমার অফিসে নিয়ে যেও তো, ছুটি কি করে আদায় করতে হয় আমি দেখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব।
এখন তাড়াতাড়ি নিজের কাজটা সারো। কোনো রকমে নিজের হাসিটা চেপে উত্তর দিল অনু। হতে পারে মিতাদি অত আদব কায়দা জানে না, তবুও অনুর জন্য বাড়ি থেকে এত দূরেও ভাবনা চিন্তা করার যে একটা মানুষ হয়েছে, এটা ভেবেই বেশ ভালো লাগলো অনুর। এই ফ্ল্যাটে এসেছে আজ প্রায় 1 মাস হয়ে গেল। এখন ফ্ল্যাটে ও অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু সৌম্যদীপের ব্যবহারে কোনো পরিবর্তন হয়নি। ইদানিং খুব একটা অন্নপূর্ণার সঙ্গে কথাও বলে না সৌম্যদীপ। একদিন রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল সৌম্যদীপ। নিজের ঘরেই শুয়েছিল অনু। হঠাৎ করেই মাথায় ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ধড়ফড় করে উঠে বসেছিল, আর তখনই নাকে এসে ঝাপটা মেরেছিল গা গুলিয়ে ওঠা সেই গন্ধটা। জোর করে কাছে আসার চেষ্টা করছিল সৌম্য, একটু জোরেই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল অনু। টাল সামলাতে না পেরে মেঝেতেই পড়ে গিয়েছিল সৌম্যদীপ। তারপর কোনো রকমে উঠে এসে চুলের মুঠি ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছিল সৌম্য। সহ্য করতে না পেরে অনু ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল সৌম্যদীপকে। মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিল। ভয়ে সারা রাত নিজের ঘরের দরজাটা আর খুলতে পারেনি ও, এমনকি আলোটাও সারা রাত জ্বেলে রেখেছিল। পরের দিন সকালবেলা মিতাদির কলিং বেল শুনে দরজা খুলতে গিয়ে আর দেখতে পায়নি সৌম্যদীপকে। শুধু একটা চিরকুট দেখেছিল টেবিলের উপর। অফিসের গুরুত্বপূর্ণ কাজ আছে, আউট অফ স্টেশন যাচ্ছি, 3 দিন বাদে ফিরব। আবারও চোখটা জলে ভরে উঠেছিল অন্নপূর্ণার। এত একটা খারাপ ব্যবহারের পরেও ন্যূনতম সরি বলার প্রয়োজন বোধ করেনি সৌম্যদীপ। এমনকি 3 দিন পর বাড়ি ফিরে বেশ খুশ মেজাজেই ছিল। এরপরেই আস্তে আস্তে তৈরি হয়েছে আরো দূরত্ব। বিষয়টা স্বাভাবিক ভেবেই প্রথম দিকে এতটা গুরুত্ব দেয়নি অন্নপূর্ণা। ভেবেছিল নিজের ভুল বুঝতে পেরে সৌম্যজিৎ ঠিকই ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়া তো দূরস্থ, ভালো করে কথা পর্যন্ত বলে না সৌম্যদীপ। অফিস থেকে ফিরে এসেই ইদানিং ছাদে চলে যায় অন্নপূর্ণা। জীবনের দ্বিধা, দ্বন্দ্ব, গ্লানি, যন্ত্রণা সব কিছুর থেকে যেন মুক্তি দেয় এই এক টুকরো ছাদ। খোলা ছাদের নিচে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেয় অন্নপূর্ণা। এই অন্ধকারটাই ইদানিং বড্ড ভালো লাগে ওর। আনন্দ, হাসি, মজা, আড্ডা এসবে খুব বিরক্ত লাগে। সবটাই খুব মেকি লাগে, কোনো কিছুতেই যেন প্রাণ নেই। মন খুলে হাসতে ভুলে গেছে অন্নপূর্ণা। আজ সকালে সৌম্যদীপের বিছানা গুছোতে গিয়ে বেশ কিছু অশ্লীল ম্যাগাজিন দেখতে পেয়েছে অন্নপূর্ণা। আর তাছাড়াও বেশ রাত্রে সৌম্যদীপের ঘর থেকে হাসাহাসির শব্দও পায়ও। বাথরুমে যেতে গিয়ে টুকরো টুকরো কথা কানেও এসেছে ওর কখনো কখনো। আরে ইয়ার, কবে থেকে টিনার ওপর ট্রাই করছি, মাল তো পাত্তাই দিচ্ছে না। তো কি হয়েছে? শোন ভাই, বাড়ির ভাত ডাল আর বাইরের বিরিয়ানির মধ্যে না একটা ডিফারেন্স আছে, বুঝলি? আর তাছাড়া ওরকম ঠান্ডা মালে আমার কোনো ইন্টারেস্ট নেই। কথাগুলো একতরফা শুনলেও মানেগুলো বেশ ভালোই বুঝতে পারে অন্নপূর্ণার মস্তিষ্ক, কিন্তু মন যে কিছুতেই মানতে চায় না। ওর সৌম্যদীপ ওকে নিয়ে এই ধরনের কথা বলবে এ তো ভাবনার অতীত। এই ফ্ল্যাটে আসার পর কয়েকবার সৌম্যদীপের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে অন্নপূর্ণা, কিন্তু কেন জানে না মন কিছুতেই সায় দেয়নি। ইদানিং ওর ছোঁয়াটা ঠান্ডা সরীসৃপের মতো মনে হয়, যেন মনে হয় ধীরে ধীরে ওর শরীরটা পেঁচিয়ে আস্তে আস্তে গিলে খেতে চাইছে কোনো নিম্ন প্রজাতির প্রাণী। নিজেকে বড্ড ছোট মনে হয় ওর। হয়তো ওর নিজের মধ্যেই কোনো সমস্যা তৈরি হচ্ছে। ও কি আনসোশ্যাল হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে অনু? আচ্ছা, এই ছাদ থেকে ঝাঁপ দিলে ওর বেঁচে থাকার কি কোনো চান্স রয়েছে? আর যদি মরে যায়,
ওর বাবা মা কি খুব কষ্ট পাবে? এইসব চিন্তা করতে করতেই এক পা করে ছাদের কার্নিশের দিকে এগিয়ে যেতে থাকে অন্নপূর্ণা। এক অদ্ভুত ভাবনা মাথার মধ্যে কিলবিল করতে থাকে। দুঃসাহসিক সাহস ভর করে আসে শরীরে মাথায়, কিন্তু হঠাৎই ছন্দপতন। আজ নিতে হবে, আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে, বাঁচতে যদি হয় বেঁচে নে, মরতে হয় তো মরগো। এত বেসুরো গান জীবনে প্রথম শুনল অন্নপূর্ণা। বেশ খানিকটা হকচকিয়ে গেছে ও। এই ভয়ঙ্কর রবীন্দ্রসঙ্গীত শোনার পর আত্মহত্যা করলে আত্মাটাও বোধহয় শান্তি পাবে না। তাই আপাতত সুইসাইডের চিন্তা একটু সাইডে সরিয়ে রেখে এই অপমানের প্রতিবাদ করার ইচ্ছাটা আর দমন করতে পারল না অন্নপূর্ণা। সঙ্গীতের উৎস ধরে একটু এগোতেই দেখতে পেল ছাদের উল্টো দিকে একটা ছেলে আকাশের দিকে হাত বাড়িয়ে উদাত্ত কণ্ঠে এই ভয়ঙ্কর রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করছেন। মুখের হাসিটি দেখে মনে হচ্ছে তার গান শুনে অন্যদের কান দিয়ে রক্ত বের হলেও তিনি তার সঙ্গীত চর্চায় যথেষ্ট কনফিডেন্ট। এই যে মশাই, শুনুন শুনুন শুনুন, এইভাবে চিৎকার করে গানটার সর্বনাশ করছেন কেন? ছি 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 ছি, এত বেসুরো গানও কেউ গাইতে পারে? একটু ঘাবড়ে না গিয়ে চট করে ওর দিকে ফিরে তাকায় ছেলেটি। পরিপাটি করে আঁচড়ানো চুল, এক মুখ দাড়ি গোঁ, পরনে একটা হাফ প্যান্ট আর রংচটা গেঞ্জি, খালি পা, ঝকঝকে সাদা দাঁতগুলো বের করে অন্নপূর্ণার দিকে তাকিয়ে হালকা করে জিভ কাটল ছেলেটি। কি বেসুরো গান? আমি হলাম গিয়ে তানসেনের যাই হোক, শুনুন, ওই আমার জীবনে দেখা 90% ছেলেই না বেসুরো গান গায়, বুঝেছেন? আর বাই দা ওয়ে, আমি নিজের জন্য গান গাইছি। আপনি শুনছেন কেন? কানে তালা দিয়ে রাখুন। শুনুন, আমার গলা, আমার রবীন্দ্রনাথ। আপনাকে নাক গলাতে কে বলেছে? হ্যাঁ, যান যান, নিজের কাজ করুন গিয়ে। দাদা আসার তো সময় হয়ে গেছে, গিয়ে এবার চায়ের জলটা চাপান। আলবাত নাক গলাবো। রবীন্দ্রনাথ আপনার একার মানে? বাবার সম্পত্তি নাকি? রবীন্দ্রনাথ আমাদের সবার। তার অপমান মানে বাঙালি জাতির অপমান। বাবারে বাবারে, তা দিদিমণি প্রতিবাদ করতে জানেন দেখছি। সঠিক জায়গায় করলেই হয়। যাই হোক, শুনুন, একটু আগেই দেখলাম আপনি ছাদ থেকে ঝাঁপ মারতে যাচ্ছেন। আমি কি নাক গলাতে গেছি? তাহলে আপনি এখানে নাক গলাতে কেন এলেন? আগে যে কাজটা করছিলেন সেটা কমপ্লিট করুন, তারপর প্রতিবাদ করতে আসবেন। আপনাদের মেয়েদের না এই এক সমস্যা, একটা শেষ না হতেই অন্যটায় চলে যান। আপনাকে কে বললো আমি ঝাঁপ মারছিলাম? তা না তো কি, 10 তলা থেকে কি নিচে মুখি দিয়ে দেখছিলেন যে দাদা বাবু ফিরে আসছেন কিনা? হেই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার। মিস্টার সত্যজিৎ রায়। মানে আমার নাম সত্যজিৎ রায়। নামটা শুনে প্রথমটা একটু থতমত খেয়ে গেলেও ছেলেটার একটু লেকপুল করার ইচ্ছাটা দমন করতে পারল না অন্নপূর্ণা। তা সত্যজিৎ রায় বাবু, আপনার ডাকনাম কি মানিক? হ্যাঁ মাইরি, আপনি জানলেন কি করে? টেলিপ্যাথি। আরে বাস, ফাটাফাটি। আছে আছে, আপনার টেলিপ্যাথির জোর আছে। এই 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 আপনি সব বুঝতে পারেন বুঝি? মানে আপনি কি জ্যোতিষী? তাহলে বলুন না প্লিজ, আমার পরের গল্পটায় কটা ভিউ হবে? মানে এই কেলে করেছে, মানে বোঝাতে গেলে তো অনেক কিছু বলতে হবে। ধৈর্য ধরে বসুন, শুরু থেকে শুরু করি তাহলে। শুনুন, আমার নাম সত্যজিৎ রায়, ডাকনাম মানিক। আপনি নিশ্চয়ই প্রবাদ প্রতিম পরিচালক লেখক সত্যজিৎ রায়ের নাম শুনেছেন। আমার বাবা ছিলেন ওনার ফ্যান, তাই আমার নামও সত্যজিৎ। বাড়ি আমার নবদ্বীপ ধাম। একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি, তবে গল্প লেখাটা আমার নেশা। ফেসবুকে লেখালেখি করতে করতে হঠাৎ করেই পপুলার হয়ে গেলাম জানেন, মানিক চাঁদ নামে। এখন দুদিক থেকে ইনকাম হচ্ছে।
এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছেন সত্যজিৎ রায়ের প্রভাব শুধু আমার নামে নেই, আমার কামেও রয়েছে। শুধু দুঃখ একটাই, গানটা কিছুতেই ম্যানেজ করতে পারছি না। আসলে সময় পাচ্ছি না, তাই মাঝে মাঝে ছাদে এসে একটু প্র্যাকটিস করি। আর হাসি চাপতে পারলো না অনু, হো হো করে হেসে উঠল। তা মানিক চাঁদ বাবু, আপনি তো তাহলে খুব তাড়াতাড়ি অস্কার পাচ্ছেন মনে হয়। এই 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 মস্করা হচ্ছে? এই জানতো, আপনি মরুন গিয়ে, বেকার আমার প্র্যাকটিসের সময় বাগড়া দিল। মরণ শব্দটা শুনতেই এক রাশ অন্ধকার আবার চেপে ধরল অন্নপূর্ণাকে। আর কোনো উত্তর না দিয়েই এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে গেল অনু। আর ওর চলে যাওয়ার দিকে দেখতে দেখতে একটা বাঁকা হাসি খেলে গেল সত্যজিৎ রায়ের মুখে। এই 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 কি করতে আছিস এখানে? হ্যাঁ, ভাগ ভাগ শালা এখান থেকে, অপয়া মাল। সকালে তোর মুখ থেকে গেলাম আর বসের কাছে ঝাড় খেলাম। ভাগ এখান থেকে, ভাগ। কি বলছোটা কি সৌম্য? তোমার মাথা ঠিক আছে? আর রোজ রোজ এইসব খেয়ে কেন বাড়িতে আসো? এই শোন, এই ফ্ল্যাট আমার, পয়সা আমার, আমি যা খুশি খাবো, যখন খুশি আসবো। তুই বলার কে রে? চুপচাপ মুখ বন্ধ করে পড়ে থাকবি। যদি না পারিস কেটে পড়, কেটে পড়, কেটে পড়। সৌম্য, তুমি কি সব ভুলে গেছো? আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একসাথে থাকার সিদ্ধান্তটা একসাথে নিয়েছি। এরপরে আর পিছিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। আমাদের বিয়েটা যদি... কি বললি? বিয়ে? আর তোকে? ছাড়ো। নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছিস? শোন, আমি তোকে বিয়ে করার জন্য এই ফ্ল্যাটে আনিনি, যে জন্য এনেছি সেটা... কি হলো? থামলে কেন? বলো, শেষ করো কথাটা। কি জন্য তুমি এখানে আমায় এনেছো বলো। কথাটা শেষ করার আগেই ধপ করে সোফায় পড়ে গেল সৌম্যদীপ। নিজের পায়ে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেও নেই ও। অফিস থেকে ফিরতে ফিরতে একটা কথাই চিন্তা করছে অনু। কালকে কি বলতে চাইছিল সৌম্য? যেভাবেই হোক ওকে জানতেই হবে। অন্নপূর্ণার প্রয়োজন তো ফুরিয়েছে, সে তো বুঝতেই পারছে। তাহলে ছেড়ে দিচ্ছে না কেন ওকে? জোর করে আটকে রেখেছে কেন? ওকে নিয়ে কি কোনো প্ল্যান করছে সৌম্য? আচ্ছা, সৌম্যকে কি ভয় পাওয়া উচিত অন্নপূর্ণার? এইসব হাবি জাবি চিন্তা করতে করতেই ফ্ল্যাটের চাবি খুলে ঘরে ঢুকে পড়ল অন্নপূর্ণা। না, আর ভাবতে পারছে না, মাথাটা ঘেঁটে গেছে। একেবারে স্ট্রং একটা কফি খেতে হবে, তারপর মটরশুঁটিগুলো ছাড়াবে। আজ খুব ইচ্ছা করছে কড়াইশুঁটির কচুরি খেতে। নিজে খাবে আর কালকে সকালে মিতাদির জন্য কয়েকটা রেখে দেবে। এই অসময়ের কড়াইশুঁটির কচুরি সত্যি খুব ভালো লাগবে। পুর তৈরি করে ময়দা মেখে আলুর দমটায় ঘি গরম মশলা দিতে দিতে ঘড়ির দিকে চোখ চলে গেল অন্নপূর্ণার। রাত 11টা প্রায় বাজতে চলল, এখনো পাত্তা নেই সৌম্যর। দীর্ঘশ্বাস ফেলে আলুর দমটা নামাতে যাবে, ঠিক তখনই কলিং বেল। নিশ্চয়ই সৌম্য এসেছে। এক ছুটে দরজার দিকে এগিয়ে গেল অন্নপূর্ণা। লুকিং গ্লাস দিয়ে না দেখেই দরজাটা খুলে ফেলল। আর দরজা খুলেই মাথায় যেন বাজ পড়ল। সেই মন ভোলানো এক মুখ হাসি। এই হাসিটা দেখলে যে কোনো কারোর মন ভালো হয়ে যেতে বাধ্য। কোথায় যেন হারিয়ে যাচ্ছিল মনটা। হঠাৎ করেই ছেলেটার গলার শব্দে হুঁশ ফিরল অন্নপূর্ণার। আলুর দম সঙ্গে লুচি না কচুরি? কচুরি। বেখেয়ালে উত্তর দিয়েই নিজেকে সংযত করে ফেলল অন্নপূর্ণা। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে উত্তর দিল, আপনি এখানে? কিছু দরকার?
না, মানে সেদিন আপনাকে ওভাবে বলাটা মনে হয় ঠিক হয়নি, তাই আর কি ক্ষমা চাইতে এসেছিলাম। আর হ্যাঁ, এই যে এটা রাখুন। বলেই একটা সোনালি র্যাপ পেপারে মোড়া গিফট এগিয়ে দিল অন্নপূর্ণার দিকে। অন্নপূর্ণা ততক্ষণে বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেছে। বলছিলাম গিফটটা নিতে পারেন, আপনার ভালো লাগবে, তবে আমি চলে যাওয়ার পরে খুলবেন। আসি, হ্যাঁ। হ্যাঁ, কিছু বলছিলেন? কিছু না, বলছি এটা নিন। আর আমি আসছি, মানে চলে যাচ্ছে কিন্তু, মানে বলছিলাম বিদায় নিচ্ছি, হ্যাঁ যাচ্ছি তাহলে। হ্যাঁ, আসুন। কোনো মতে গিফটটা নিয়ে দরজাটা বন্ধ করতে যাচ্ছিল অন্নপূর্ণা। হঠাৎ নিচু গলায় ছেলেটাকে কিছু একটা বলতে শুনে হাতটা আপনা থেকেই থেমে গেল। এই তো বলছিলেন কিসব কচুরি টচুরি হচ্ছে, একটু তো খেয়ে যেতে বলতেই পারতো রে বাবা। দাঁড়ান দাঁড়ান, আপনি কি কিছু বলছিলেন? না না, কি আর বলবো, এখনকার দিনে এতটা ভদ্রতা আমি আশা করি না, জানেন। আগেকার দিনে বাড়িতে এলে মানে আর কি, বাড়িতে অতিথি এলে তাদের বাড়িতে ডেকে বসিয়ে লুচি কচুরি খাইয়ে তবে বিদায় দেওয়া যেত, কিন্তু এখন তো সব চলে না। এতক্ষণে বোধগম্য হলো বিষয়টা। হাসি খেলে গেল অন্নপূর্ণার মুখে। আরে, আমি তো আপনাকে এক্ষুনি বলতাম। আসুন আসুন, ভেতরে আসুন, দুটো কচুরি খেয়ে যান দয়া করে। আরে আবার এইসব কচুরি টচুরি, আচ্ছা যাকে আপনি যখন এত করে বলছেন, না বলা ঠিক হবে না। আসি তাহলে ভেতরে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বলছিলাম কি, ওই দাদা ভেতরে আছেন? না মানে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু উনি আবার একটু নকুচু স্বভাবের। আমরা তো আসলে 4 বন্ধু মিলে এই তো এই ওপরেই একটা ফ্ল্যাটে শেয়ার করে থাকি। এই তো গত বছর ছাদে একটু রবীন্দ্র জয়ন্তী করব ঠিক করেছিলাম। তা আপনার বর বাবাজি প্রথমে বাগড়া দিয়েছিলেন, তারপর থেকেই উনি আমাদের খানিকটা এড়িয়ে চলেন, জানেন। ওই জন্য জিজ্ঞেস করছি আর কি। প্রথমত, উনি আমার বর নয়, আমরা একসাথে থাকি। ও আচ্ছা আচ্ছা, বয়ফ্রেন্ড। হ্যাঁ, এখনো পর্যন্ত তেমনটাই বলতে পারেন। মানে বিষয়টা ঠিক বোধগম্য হলো না। আর এত বুঝতে হবে না, আপনি বসুন, আমি বরং কচুরিটা নিয়ে আসি, না হলে ঠান্ডা হয়ে যাবে তো। সত্যি সত্যি বলছেন? এই 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 কচুরিটা আপনি বানিয়েছেন? এই যে অমৃত, বিশ্বাস করুন, আমার মাও না এত ভালো বানাতে পারে না। সত্যি বলছেন? ভালো হয়েছে? ভালো মানে অসাধারণ। এই আপনি খাসির মাংস রান্না করতে পারেন? মানে আমি যদি নিয়ে আসি মাংসটা, আপনি একটু রান্না করে দেবেন? ওই মিতা বৌদিকে একদিন বলেছিলাম, কি যে জঘন্য রান্না করেছিল, কি বলবো। আসলে আমরা তো কেউ ভালো রান্না করতে পারি না। অন্নপূর্ণাকে চুপ করে যেতে দেখে লজ্জা পেল মানিক। এই প্লিজ আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ, মানে হ্যাংলার মতো কি উল্টোপাল্টা বকছি। আরে না না, আমার তো খুব ভালো লাগছে। জানেন তো, আমি না রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি, কিন্তু এখানে এসে সেভাবে রান্না করতেই পারছি না। আসলে সৌম্য একদম অয়েলি ফুড পছন্দ করে না, তো তাই আর কি। আমি ভীষণ পছন্দ করি, বানিয়ে খাওয়াবেন প্লিজ। নিশ্চয়ই খাওয়াবো। ডিনার কমপ্লিট করে হঠাৎ পাওয়া গিফটটা সঙ্গে করে নিয়ে বেডরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল অনু। তারপর খুলে ফেলল সোনালি মোড়ক। গিফটটা পেয়ে যতটা আনন্দ হয়েছিল, গিফটটা খুলে ততটাই রাগ উঠল অনুর।
এরকম একটা বই কেউ কাউকে দেয়? বইয়ের নাম মরণের পাড়ে। প্রচণ্ড রাগ উঠলেও মনের মধ্যে কোথাও একটা ভালো লাগাও খেলে গেল। ওকে কষ্ট দিয়ে সত্যি কি ছেলেটার একটু খারাপ লেগেছে? এইসব ভাবতে ভাবতেই কখন ঘুমের মধ্যে হারিয়ে গেল অন্নপূর্ণা। না, গতকাল রাতেও বাড়ি ফেরেনি সৌম্য। আজকে অফিস ছুটি, তাই মিতাদি কাজ করে চলে যাওয়ার পর ল্যাপটপ অন করে অফিসের কিছু প্রজেক্ট নিয়ে বসে পড়ল অনু। আর ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। রাত প্রায় 11টা। অবশেষে নিজের বিছানায় আরাম করে গা এলিয়ে দিল অন্নপূর্ণা। ঝড়ের গতিতে কাটল আজকের দিনটা। আর ঠিক তখনই হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকল। খুব বিরক্ত করলাম আজকে আপনাকে, প্লিজ কিছু মনে করবেন না। আর অনেক অনেক ধন্যবাদ আমাদের আবদারটা রাখার জন্য। না না, ঠিক আছে, আমার এইটুকু অভ্যেস আছে। আর হ্যাঁ, ধন্যবাদ দিলে কিন্তু চলবে না। এই তো কিছুক্ষণ আগেই আমাদের বন্ধুত্ব হলো। ও হ্যাঁ, তাই তো। তাহলে আজ থেকে আর আবদার নয়, একেবারে অধিকার ফলাবো, কি বলুন? কি উত্তর দেবে বুঝতে পারল না অনু। ভীষণ রকম একটা অস্বস্তি কাজ করছে ওর মধ্যে। অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, ভালো মন্দ মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সকালবেলা একেবারে মাটন কিনে হাজির হয়েছিল মানিক। অনু আর কি করে, না বলতে পারেনি। হাসি মুখে মানিক সহ তার 4 বন্ধুর জন্য কষিয়ে খাসির মাংস আর পোলাও রান্না করে দিয়েছে। তবে রান্নাঘর নিজেরটাই ব্যবহার করেছে। রান্না হয়ে যাওয়ার পর পৌঁছে দিতে গিয়েছিল উপরতলার ফ্ল্যাটে। এরপর ওদের জোরাজোরিতে অনুর আপত্তি ধোপে টেকেনি। বাধ্য হয়ে ওদের সঙ্গেই খেতে বসতে হয়েছিল। ছেলেগুলো সত্যিই ভীষণ ভালো। এইটুকু সময়ের মধ্যেই সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল হঠাৎ করেই। সবাই যখন ওর রান্নার প্রশংসায় পঞ্চমুখ, তখন আড়ালে চোখের জল মুছেছিল অনু। কতদিন পর এইভাবে সবাইকে পরিবেশন করে খাওয়াতে পারল ও। গল্প আড্ডায় কিভাবে যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বুঝতেই পারল না অনু। বিদায় নিয়ে অনু যখন নিচে নেমে এলো তখন প্রায় বিকেল 5টা। ঘরে এসে বুঝতে পারল সৌম্য ফিরেছে। একটু ফ্রেশ হয়ে বেরিয়েই সৌম্যর মুখোমুখি হতেই অবাক হয়েছিল অনু। হাতে ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল সৌম্য। অফিসের কাজে নাকি আউট অফ ইন্ডিয়া যেতে হচ্ছে। গত মাসেই নাকি এই সিঙ্গাপুর ট্যুর ফিক্স হয়েছিল, অথচ গুণাক্ষরেও টের পায়নি অনু। তাহলে চললাম অনু, কটা দিন দেখা হবে না ঠিকই, সময় পেলে ভিডিও কল করব। ঠিকঠাক করে থেকো কিন্তু, আর সময় খাওয়া দাওয়া করে নিও। অফিস যাওয়ার আগে মনে করে ডোর লকটা চেক করে যেও, কেমন? আর হ্যাঁ, মনে আছে তো, এ মাসের 10 তারিখ ফিরছি। ফিরে এসেই কিন্তু। জানি, বার্থডে, সে কথা আমাকে মনে করানোর কোনো প্রয়োজন নেই। ও তাই তো, তাই তো, তুই তো আবার আমার জন্মদিন নিয়ে বেশ অবসেসড। এবছর কিন্তু আমি আমার টিম মেম্বারদের ডাকছি, একটা পার্টি থ্রো করব রাত্রে। সেদিন তুই নিজের হাতে যত খুশি রান্না করিস। তারপর আমরা না হয় দুজনে মিলে একসাথে একদিন বকুলতলা যাব। 2 বাড়িতে এবার কথাটা পাকা করতে হবে তো, তাই বিয়ের আগে একবার শেষবারের মতো ব্যাচেলার বার্থডে পার্টি করে নি। সৌম্যর এত মিষ্টি ব্যবহার দেখে অন্নপূর্ণা বেশ অবাক হলো। শেষ কবে এমন ভালো ব্যবহার করে কথা বলেছে ওর সাথে মনে পড়ল না কোনোভাবেই। খানিক হতভম্ব হয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। একটা ঘোর কাজ করছে এই মুহূর্তে ওর মধ্যে। কি রে, কি এত ভাবছিস? চলি তাহলে। চলি বলতে নেই, আসি বলতে হয়। অস্ফুটে এই কথাটা মুখ থেকে বেরিয়ে এলো অন্নপূর্ণার। হেসে অন্য প্রান্ত থেকে জবাব এলো, ঠিক আছে মাসি, তবে আসি। হেসে ফেলল অন্নপূর্ণা নিজেও।
হাসি মুখে বিদায় জানালো সৌম্যকে। বেশ ফুরফুরে মনে এক দৌড়ে ছাদে চলে এলো অন্নপূর্ণা। গোধূলি আলোয় পশ্চিমের কমলা রঙের আকাশটা বেশ মন ভালো করে দিল অন্নপূর্ণার। এমন কমলা লেবুর মতো ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে মনের যত গ্লানি সবকিছু এক নিমেষে মিটিয়ে দিতে ইচ্ছে করছিল। মনে মনে কি একটা গান যেন ভাজতে গেল অন্নপূর্ণা। হঠাৎই মেজাজটা গেল বিগড়ে। আবার ভেসে আসছে সেই গগনভেদী চিৎকার, আর অবশ্যই সেই চিৎকার মারাত্মক রকমের বেতালা বেসুরো। তারে তুই বলিস নে কিছুই, আজকে যে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, যে তোরে না, এমন শব্দ দূষণ কখনোই মেনে নেওয়া যেতে পারে না, থামাতেই হবে একে। আরে পোলাও মাংস খেয়ে কোথায় একটু ঘুম দেবে, অলস সন্ধেই বিছানায় মটকা মেরে পড়ে থাকবে তা নয়, কান মাথা একেবারে ঝালাপালা করে দিল। এই যে বলি কি, আপনার কোনো আক্কেল নেই নাকি? আবারও শুরু করেছেন এই চিৎকার। চিৎকার বলবেন না ম্যাডাম, গান। এটা গান নাকি মেশিন গান? শুনুন, মনে আছে তো ওই ডায়লগটা, সানচানা টু সুফিয়ানা, গান ইজ গান। কিন্তু এটা তার কোনোটাই নয়, নিপাত শব্দ দূষণ। আপনি কেন আবার গান গাইতে ছাদে এলেন বলুন তো? কেন না এলেই ভালো হতো? আপনি শান্তি করে ঝাঁপ মারতে পারতেন বলুন, মরার জন্য, তাই না? শাট আপ! আপনার গান শুনে কাউকে আর ঝাঁপ মেরে মরতে হবে না, এমনি সে মারা যাবে। কি ব্যাপার বলুন তো, আমি ছাদে গান প্র্যাকটিস করতে এলেই আপনি ছাদে চলে আসেন। জানি জানি, মুখ ফুটে বলতে পারছেন না, আমার গানের ফ্যান হয়ে গেছেন, তাই তো? ফ্যান মাই ফুট! মাথাটা একেবারেই গেছে আপনার। সে তো আপনার জন্যই। আমার জন্যই? এই মরেছে, আমি আবার কি করলাম? এমন মিষ্টি সুন্দর একটা মেয়ে সুস্বাদু রান্না করে খাওয়ালে মাথা খারাপ কার না হবে না বলুন তো? ফ্লার্ট করছেন? কেন, আপনি রাগ করছেন? চুপ! আপনাকে কিন্তু আজকে একটু বেশিই খুশি খুশি লাগছে। আরে তাই জন্যই তো বলছি, এমন গান গেয়ে কানের মাথাটা আর বিগড়বেন না দয়া করে। আচ্ছা, তাহলে খুশির কারণটা একটু বলুন না, আমিও না হয় একটু খুশি হওয়ার চেষ্টা করি। সৌম্য আজকে ইন্ডিয়ার বাইরে গেল ওর অফিসের একটা কাজে। বাঁচা গেল। কি বললেন? না মানে এটাই কি তাহলে আপনার খুশির কারণ? মোটেও নয়, আসলে অনেক দিন পরে আবার সেই পুরনো সৌম্যকে দেখতে পেলাম জানেন। কেন, আপনার সৌম্য কি আজকে খোলস ছাড়লো? এই শুনুন, সবকিছুতেই এমন ইয়ার্কি না আমার মোটেই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে বলুন। এরপরেই কথায় কথায় অনু নিজের জীবনের গল্পটা অনিচ্ছা সত্ত্বেও প্রকাশ করে ফেলল মানিকের সামনে, যেন হিপনোটিজম জানে ছেলেটা। সবটা শোনার পর লোকটার কাছ থেকে যে উত্তরটা পেয়েছিল অনু, সেটা শোনার পর থেকেই মনটা এমন আনচান করছে। অকারণ আনন্দ পেতে নেই ম্যাডাম, চোখের সামনে আমরা যখন যেটা দেখতে পাই সেটা যে সঠিক এমনটা কিন্তু হলফ করে কেউ বলতে পারেন না। আসলে বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস কখনোই নয়। জানেন তো সেই সাপ পোষার গল্পটা? বিষধর একটা সাপ পুষেছিলেন লোকটা। সাপ বেচারা কিছুই খাচ্ছে না ভেবে মালিক তো ভারী চিন্তায়। মালিক বেচারা শুধুই ভাবতে থাকে সাপ তাকে সারাদিন লেপ্টে থাকে কেন। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ। আসলে এতদিন ধরে সাপ মালিককে জড়িয়ে ধরে নয়, আসলে শিকারকে মেপে নিতে চাইছিল, আর সময়ের সদ্ব্যবহার করে সঠিক সময় ছোবলটা মারল, তাও আবার পিছন থেকে। অতএব চোখ কান কিন্তু খোলা রাখতে হবে। যা শুনছেন সবটা সত্যি নাও হতে পারে, আর যা দেখছেন তা শুধুমাত্র অপর দিকের লোকটা যা দেখাতে চাইছে সেটাই দেখছেন, এমনটাই তো হতে পারে। তাই ওই প্রবাদ বাক্যটা আবারও বলতে হচ্ছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভয় দেখাচ্ছেন? না না, সাবধান করছি। আপনি আমাকে সাবধান করার কে? হ্যাঁ,
আপনার শুভাকাঙ্ক্ষী বলতে পারেন? না, আর ভাবতে পারছে না। সবটা কিরকম ঘেঁটে যাচ্ছে। সৌম্য ফিরে এলেই ওর সঙ্গে কথা বলতে হবে। সেদিন রাত্রিরে সৌম্য কিছু একটা বলতে বলতেও থেমে গিয়েছিল। খুব অস্বাভাবিক লেগেছিল অনুর। বাড়ির সবার সঙ্গে কথা হওয়ার আগে সৌম্যর সঙ্গে কথা বলতেই হবে। আজকে সৌম্য ফিরছে। ঘরদোরগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখছে অন্নপূর্ণা। এই কটা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারল না অনু। এই কদিনের মধ্যে মানিকের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। ছেলেটা যখন তখন অনুর ফ্ল্যাটে চলে আসে। প্রথম প্রথম ভয় ভয় করলেও এখনও বুঝতে পেরেছে ছেলেটার ইন্টেনশন একেবারেই খারাপ নয়, শুধু একটু যা খেতে ভালোবাসে। তবে ওর ছোট ছোট আবদারগুলো বেশ ভালোই লাগে অনুর। মানিকের কথা ভাবলেই অনুর মুখের মধ্যে কোথা থেকে একটা হাসির ঝিলিক খেলে যায়। এ কি, অনু আবার মানিকের কথা ভাবছে? আচ্ছা, এই কটা দিন সৌম্য যে ছিল না, ওকে কি খুব মিস করেছে অনু? মনের মধ্যে থেকে উত্তরটা নেতিবাচক আশায় একটা অজানা ভয় অনুর মধ্যে জমাট বাঁধতে শুরু করলো। সকাল থেকেই দৌড়াদৌড়ি করে সমস্ত জোগাড় একা হাতেই করেছে অন্নপূর্ণা। কিছু স্ন্যাক্স বিকেলের দিকে অর্ডার করতে হবে। ভেবেছিল আজকে পার্টিতে শাড়ি পরবে, কিন্তু সৌম্যর বায়নায় শেষ পর্যন্ত একটা ওয়েস্টার্ন গাউন বেছে নিতে হয়েছে বিকেলের পার্টির জন্য। উপরের ছেলে 5 জনকে নিমন্ত্রণ করার খুব ইচ্ছে ছিল অনুর, কিন্তু অফিস পার্টিতে কোনোভাবেই ওদের অ্যালাউ করতে রাজি নয় সৌম্য। কি আর করে অনু, ভেবেছে পার্টি মিটে যাওয়ার পর ওদের জন্য কিছু খাবার নিজে হাতে গিয়ে দিয়ে আসবে। 2-1 দিন হলো মানিককেও দেখতে পাচ্ছে না অনু, এমনকি মেসেজ করলে কোনো রিপ্লাইও দিচ্ছে না। কি হয়েছে ছেলেটার কে জানে। সন্ধ্যের পর থেকেই লোকজন আসতে শুরু করেছে। যারা আসছে অনু তাদের কাউকেই চেনে না। লোকগুলোর চাউনি বড় অস্বাভাবিক, কিরকম যেন ঘোলাটে চোখগুলো। এদের সঙ্গে একই অফিসে চাকরি করে সৌম্য। এদের কাউকেই তো কর্পোরেট সেক্টরে চাকরি করে বলে মনে হচ্ছে না। কিছুতেই যেন তাল মেলাতে পারছে না অনু। মিউজিক সিস্টেমে লাউড মিউজিক চলছে। বেশ কিছু ফেয়ারি লাইটের সঙ্গে ডিম লাইট জ্বলছে ঘরে। সফট ড্রিঙ্কসের সঙ্গে হার্ড ড্রিঙ্কসও রয়েছে। জোর কদমে চলছে পার্টি। অনু দফায় দফায় রান্নাঘর থেকে সাপ্লাই দিচ্ছে স্ন্যাক্স। এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে সৌম্য 3টে মেয়েকে হায়ার করেছে, যারা হাতে হাতে কাজ করছে। কাজ করতে করতেই একটা অদ্ভুত গন্ধ নাকে আসতেই শুরু করলো অনু। প্রায় আধ ঘন্টা ও রান্নাঘরে রয়েছে, তাই বাইরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এবার রান্নাঘর থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের পরিবেশটা দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল অনুর। ধোঁয়ায় ধোঁয়া চারিদিক, ঠিকঠাক করে শ্বাস নেওয়া যাচ্ছে না। অসম্ভব চোখ জ্বালা করছে। সব মিলিয়ে প্রায় গোটা 30 জন লোক দলে দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে গল্প করছে আর অদ্ভুতভাবে হাসাহাসি করছে। এর আগে অনেক অফিস পার্টি অ্যাটেন্ড করেছে অনু, কিন্তু এরকম অদ্ভুত অভিজ্ঞতা আগে হয়নি। হঠাৎ সৌম্য এসে পিছন থেকে জাপটে ধরল অনুকে। আরে কি অনু, তোমার হাত তো পুরো খালি। আরে তুমি ড্রিঙ্ক করো না, কিন্তু কোল্ড ড্রিঙ্ক তো খাবে। নাও 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 নাও। এরপর অনু কোনো উত্তর দেওয়ার আগেই জোর করে অনুর হাতে একটা ড্রিঙ্কের গ্লাস ধরিয়ে জোর করে ওকে খাইয়ে দিল সৌম্য। বাধ্য হয়ে চুমুক দিল অনু। প্রথমটা কিছুই বুঝতে পারল না। আস্তে আস্তে চোখটা ঝাপসা হয়ে এলো। খুব গরম লাগতে শুরু করলো। অসম্ভব গা গুলিয়ে উঠল। কিছুতেই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছিল না অনু। কোনো রকমে ধরে ধরে সোফার কাছে গিয়ে ধপ করে বসে পড়ল। কানে এলো কিছু ভাষা ভাষা শব্দ। ভাই আর কিন্তু কোনো লাফড়া চাই না,
আরে হ্যাঁ রে ভাই, ঠিক আছে ঠিক আছে, কড়া ডোজের দিয়ে দিয়েছি। মালটার আবার জ্ঞান ফ্যান ফিরে আসবে না তো? নো ওয়ে, তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসতে পারবে। আর শোন, এই প্যাকেটগুলো কিন্তু একেবারে চলে যাবে স্ট্রেট বর্ডারে। হ্যাঁ ভাই, এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, হেভি দাম পাবে। ক্রমশ অবচেতন মনে অন্নপূর্ণা বুঝতে পারছে এই ড্রাগ এবং নারী পাচার চক্রের আগামী শিকার অন্নপূর্ণা নিজেই। চোখের সামনে অজান্তেই ফুটে উঠছে ফেলে আসা জীবন, বকুলতলা, বাবা মা, গ্রামের বাড়ি, সবটা। ভালোভাবেই টের পাচ্ছে আর বোধহয় ফিরে যেতে পারবে না ফেলে আসা জীবনে। কোনো এক অজানা অন্ধকারে তলিয়ে যাবেও ক্রমশই। অচিরেই বাঁদিকের চোখ থেকে গড়িয়ে আসছে এক বিন্দু জল। ডান হাতে ধরে থাকা গ্লাসটা বেখেয়ালে পড়ে গিয়ে ভেঙে গেল। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো মানিকের বলা সাপের গল্পটা। তারপর এলো সেই মহেন্দ্রক্ষণ। আসলে এতদিন ধরে সাপ মালিককে জড়িয়ে ধরে নয়, আসলে শিকারকে মেপে নিতে চাইছিল। আর সময়ের সদ্ব্যবহার করে সঠিক সময় ছবলটা মারলো, তাও আবার পিছন থেকে। তবে কি মানিক সবটা? মিস মুখার্জি, কেমন লাগছে এখন? ধীরে ধীরে হসপিটালের বেডে চোখ খুলল অনু। কি হয়েছে এলো আমার? আমি কোথায়? আপনি হসপিটালে। খুব কড়া ডোজের ড্রাগ দেওয়া হয়েছিল আপনাকে। আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অফিসার অভিমন্যু রায় আপনাকে হসপিটালে নিয়ে এসেছেন। আপনি এখন বিপদমুক্ত। আপনার বাড়িতেও খবর দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ওনারা চলে আসবেন। ভেতরে আসতে পারি? ও, এই তো মিস্টার রায়। হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। মিস মুখার্জি এখন আউট অফ ডেঞ্জার। আপনি যদি ওর সঙ্গে কথা বলতে চান বলতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা বরং কথা বলুন, কোনো প্রয়োজনে ডেকে নেবেন। আসছি তাহলে। তারপর ম্যাডাম, ভালোই তো খেলা দেখালেন। মানিক, তুমি এখানে? হ্যাঁ, আসতেই হলো। ওই যে কথা দিয়েছিলাম, বন্ধুর হাত এত সহজে ছেড়ে দেব ভাবলেন কি করে? আমি তো কিছু বুঝতেই পারছি না মানিক। কি হয়েছিল কাল? আর সৌম্য কোথায়? সৌম্য? আপনার সৌম্য এখন শ্রীঘরে। অ্যারেস্ট করেছে পুলিশ। আমি তো এটা ভেবেই আশ্চর্য হচ্ছি যে আপনি এত বছর ওর সঙ্গে রয়েছেন অথচ কিচ্ছু টের পাননি। সৌম্যজিৎ আসলে একজন ইন্টারন্যাশনাল ড্রাগ ডিলার। কোনো আইটি কোম্পানিতেও চাকরি করতো না শেষ 3 বছর ধরে, কারণ অ্যাকাউন্ট সেকশনে একটা বড় ধরনের গোলমাল নজরে আসায় বেশ মোটা অঙ্কের জরিমানা হয় ওর। আর সেই সময় ওর চাকরিটা চলে যায় এবং ড্রাগ র্যাকেটটা ওকে ওই জরিমানার টাকা মেটাতে হেল্প করে। তখন থেকেই চুক্তি অনুসারে ওদের ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কাজ করছে এই সৌম্য। আপনি বোধহয় এই খবরটাও জানেন না যে সৌম্য ফরেন ট্রিপে আসলে সিঙ্গাপুর নয়, ও গিয়েছিল কেনিয়াতে। সেখান থেকে এজেন্ট স্যাম হিসেবে বেশ কিছু নিষিদ্ধ ড্রাগ ইম্পোর্ট করেছে। সম্প্রতি একজন স্টার কিডের নাম উঠে এসেছে এই পাচার চক্রের শিকার হিসেবে। এদের হাতটা অনেকটা লম্বা ম্যাডাম, আর সবটাই তোমার অগোচরে হয়েছে। কিন্তু মানিক, তুমি এত কিছু জানলে কি করে? আসলে আমি মানে
জাস্ট আ মিনিট। মানিকের আমতা আমতা করার মাঝেই ফোনটা বেজে উঠল মানিকের। জাস্ট আ মিনিট। হ্যালো, অভিমন্যু রায় স্পিকিং। নামটা শুনেই চমকে উঠল অন্নপূর্ণা। তার মানে সবটাই মিথ্যে? মানে? মানে মিস্টার অভিমন্যু রায়, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, আমি ছিলাম আপনার টোপ, তাই তো? আর অন্যদিকে সৌম্যর শিকার ছিলাম আমি। কতটা বোকা না আমি! আমার চোখের সামনে আমার ইমোশনগুলো ব্যবহার করে দুটো মানুষ চোর পুলিশ খেলা করে গেল, অথচ আমি কিছু টেরই পেলাম না। কি আশ্চর্য! কুল ডাউন, কুল ডাউন। আমার নাম অভিমন্যু রায়, সত্যজিৎ নয়। এই কথাটা সত্যিই মিথ্যে বলেছিলাম, ক্ষমা প্রার্থী। কিন্তু যে নামটায় তুমি আমাকে ডাকতে পছন্দ করো, মানে মানিক, সেটা কিন্তু আমার সত্যিকারের ডাক নাম। সৌম্যর সাথে তোমার সম্পর্কের সত্যি মিথ্যে আমি সত্যি কিছু বলতে পারবো না, তবে আমার সাথে তোমার কাটানো মুহূর্তগুলো এক বিন্দু মিথ্যে নয়। স্যালাইনের চ্যানেল লাগানো অন্নপূর্ণার হাতটা নিজের দুটো হাতের মধ্যে আলতো করে ধরে কথাগুলো বলে গেল সিবিআই অফিসার, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অভিমন্যু রায়। আসলে আমরা দীর্ঘদিন ধরেই কলকাতার সমস্ত অ্যাক্টিভ ড্রাগ র্যাকেটকে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। সেখান থেকেই সৌম্যর ওপর নজর রেখেছিল আমাদের এজেন্সি। তুমি এই ফ্ল্যাটে শিফট হওয়ার আগে বেশ কয়েকবার এরকম ড্রাগ পার্টি আর বেলেল্লাপনা চলেছে। স্থানীয় মানুষজনদের কাছ থেকে আমরা ইনফরমেশন পেয়েছি, কিন্তু প্রমাণের অভাবে ধরতে পারিনি। এবারে একদম ফাঁদ পেতে বসেছিলাম আমরা। তোমার সাথে কথা বলার আছিলায় কয়েকবার তোমাদের ফ্ল্যাটে গিয়ে বেশ কিছু হিডেন ক্যামেরা আমরা ইনস্টল করে এসেছিলাম। প্রতিটা ঘটনাই মনিটর করা হচ্ছিল প্রতি মুহূর্তে। ব্যাস, মোক্ষম সময় আসতেই ক্যাচ কটকট। সব কথাগুলো শুনে ঠিক কি করবে বুঝে উঠতে পারছিল না অন্নপূর্ণা। বিড়বিড় করে বলল, সত্যি সেদিন বোধহয় মরে গেলেই। আরে কি এত ভাবছো বলো তো? এত চিন্তার আছেটা কি? চিন্তা করব না, সেটা কি সম্ভব? আমি সাথে থাকলে সব সম্ভব। চলো চলো, গেট আপ, বাড়ি ফিরতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার একটা গান ছাড়া হ্যাপি এন্ডিং কি সম্ভব বলো? একটা গান ধরি, কি বলো? না 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 না, প্লিজ মানিক, প্লিজ দয়া করো। তোমাকে আর গান টান কিছু গাইতে হবে না, ওই এমনি এমনি হ্যাপি এন্ডিং ভালো লাগবে। তাহলে তাই সই। এতক্ষণ আপনারা শুনছিলেন আজকের গল্প ভালোবাসার পরশ। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অথবা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। এবার চলে আসি আগের পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। স্নেহা দাস, সঞ্চারী নায়েক, দীপ্তমান, কোয়েল বেরা, বিশ্বজিৎ পাত্র, সর্বাণী সেনগুপ্ত, অর্পিতা চানক, শ্রীকান্ত ঘড়ুই, হাসমত ভূঁইয়া, হুজ্জাতুল ইসলাম নিশাদ, অন্বেষা বাগ, সিয়াম ইসলাম সহ আরও অনেকে। আর স্পেশাল রিকোয়েস্টে আরও একজনের নাম ঘোষণা করলাম, তিনি হলেন সৌরিমা। আজকের প্রশ্ন, সিবিআই অফিসার সত্যজিৎ রায় ওরফে অভিমন্যু রায় কি ছদ্মনামে ফেসবুকে গল্প লিখতেন? চটপট সঠিক উত্তর টাইপ করে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের। আজ তাহলে বিদায় নেওয়ার পালা। দেখা হচ্ছে পরের মঙ্গলবার ঠিক দুপুর 3:30 নতুন আরও একটা প্রেমের গল্প নিয়ে।